Assalamu alaikum, everyone. Good afternoon. So I hope that all of you are doing really great. So today I got a very exciting guest with me. So today we are going to talk about AI, HR, business, and most importantly, AI upskilling in across industry. So today I have an amazing guest, none other than my very favorite senior mentor, Rumi Bhai. So currently, Bhaiya Darajer head of talent acquisition হিসেবে আছেন. So here, first of all, thank you so much Thank for you so much for inviting me no, of at your course, office. it's a pleasure. Thank you so much for making time. I mean, I'm really excited today because if I look I am into also excited too. thank you. Yeah. So if I look into your career, you got started as a very amazing engineer at Institute of Water Modeling, so as a senior project manager engineer. From there, you got started with Robi, so you were a market operations manager. So probably you looked into sales over there. So you had a pretty good career over there. Then you had a transition into HR in Unimed Unihealth, so that's a pharma industry. From there, you came as a CHRO, so Greenland Technologies. Then moving forward, DDC তে আপনি CHRO ছিলেন. Currently, you were leading the talent acquisition team over here in Daraj. So that's a quite a really even a different journey. So, like from engineering, then sales, then HR, how do you navigate in between that? Thank you so much. Actually, গ্রাজুয়েশন করেছি আমি চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আফটার দ্যাট তারপর আমি আইডব্লিউ জয়েন করি প্রজেক্ট ম্যানেজার হিসাবে। এটা যমুনা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট ছিল, ওখানে টেকনিক্যাল কাজগুলো করা হয়। এরপরে তো তখন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে টেলকোর খুব জোয়ার ছিল। তো ওই সময় এমবিএটা খুব হাইপ হয় অল ওভার কান্ট্রি। চেষ্টা করলাম যে এমবিএটা করা যায় কিনা। তো এমবিএটা ওখানে ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে যাই। এটা প্রথম দিকের এমবিএ, আমি ছিলাম 5th ব্যাচের। এটা বেসিক্যালি মেজর ইন মার্কেটিং। তো ওইখান থেকেই আর কি ক্যারিয়ার ট্রানজিশন শুরু হয়। তো ওখান থেকে টপার হই আমি মার্কেটিংয়ে। তারপর হচ্ছে গিয়ে রবিতে জয়েন করি, টেলকোতে। তো এটা খুবই এমবিএ ডিগ্রিটা আমাকে মানে ক্যারিয়ার ডাইভার্সিফিকেশন অনেক হেল্প করে। Wow, that's great. So I'm very curious because when it comes to Daraj, that's one of the biggest company in the world, not just in China, it's in the world. So and Bangladesh, I mean to say like Alibaba Group, so it's part of one of the biggest group. So how actually you are navigating যে AI adoptionটা, এটা কি টপ ডাউন থেকে হচ্ছে কোনো অ্যাপ্রোচ আর বটম আপ কোনো অ্যাপ্রোচ যাচ্ছে? নট রিয়েলি, অ্যাকচুয়ালি এআই তো সারা পৃথিবীতে এখন মানে প্রচুর হইচই চলছে, রিভলিউশন শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আলিবাবা গ্রুপ থেকে টপ ম্যানেজমেন্ট থেকে গত মার্চ মাসের 31 তারিখে আমাদের প্রথম ট্রেনিং শুরু হয় আর কি। এটা অল ওভার দি মানে দারাজ গ্রুপ, আলিবাবার যতগুলো গ্রুপ আছে, লাজাডা, সারা ওয়ার্ল্ডই ট্রেনিং শুরু হয়। এটা হচ্ছে গিয়ে পুরো 33 দিন একটা ট্রেনিং ফলো বাই একটা এআই অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট। তো ওইটার মেইন থিমটা ছিল গিয়ে এআই অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা এমপ্লয়ি জানি এটা শিখতে পারে। এআই অ্যাপ্লিকেশনগুলো, এআই এজেন্ট তৈরি করা, মডেলিং করা, এই কাজগুলো অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি ইনকর্পোরেট করার জন্য। সো এটা টপ ডাউন অ্যাপ্রোচ ছিল। আমাদের আলিবাবা গ্রুপের টপ ম্যানেজমেন্ট শুরু করে আমাদের বাংলাদেশে এমডি, উনি একজন চাইনিজ, উনি প্রথম একটা টাউন হলে আমাদেরকে সবাইকে এনকারেজ করে এবং বলল যে আমরা পৃথিবী থেকে অনেক পিছিয়ে আছি, আমাদের আলিবাবা গ্রুপে সবাই এআই নিয়ে অনেক কাজ করতেছে, রাত 10টা পর্যন্ত কাজ করতেছে। সো একটা টাউন হলটা হচ্ছে আমাদের মাসে একবার হয়। ওই সময়টাতে সবাইকে এনকারেজ করে, একটা প্রেজেন্টেশন দেয় গ্রুপ থেকে। তখন থেকেই আমার ডেইলি শুরু হয়ে যায় ট্রেনিং মানে হচ্ছে গিয়ে প্রচুর ভিডিও কুইজ এভাবে করতে করতে একটা পর্যায়ে এসে কমপ্লিট করার পর একটা প্র্যাকটিক্যালি একটা মডেল তৈরি করতে হচ্ছে আমাদের। এই এজেন্ট থেকে একটা মডেল তৈরি করা, এটা এজেন্ট তৈরি করা। ওই এজেন্ট তৈরি করতে যেয়েই আমাদের এই কাজগুলো শিখতে হচ্ছে। প্রতিটা ভিডিও করার পরে কুইজ দিতে হয়েছে, যার জন্য আপনার এই ইয়েটা মানে এখন অলমোস্ট প্রায় 100% অল ওভার দি ওয়ার্ল্ড এই অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার সার্টিফিকেশন হয়ে গেছে। Wow, that means it's like a group initiative. এটা পুরো আলিবাবা, যেহেতু আলিবাবা একদম এটা ম্যান্ডেটরি ফর অল, ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি, কোনো মানে মানে প্রত্যেকটা এফটি এমপ্লয়িকে এটা ম্যান্ডেটরি করতেই হবে। এটা হাউ সিরিয়াস দে আর অ্যাকচুয়ালি। অ্যাবসলিউটলি দে আর কোপ আপ উইথ অল ওভার দি এআই ট্রান্সফরমেশন অ্যাজ ওয়েল। Definitely. That's really great. So, as part of talent acquisition, I'm pretty sure every now and then you make hiring decisions. So, could you please walk me through example যেখানে হচ্ছে আপনি আপনার talent acquisition পার্টে হয়তো বা AI কে leverage করছেন and how you are doing it?
অ্যাকচুয়ালি এই আমরা তো রিসেন্টলি ট্রেনিংটা শেষ করলাম, এরপরে আমরা যেটা চেষ্টা করেছি আমাদের এখানেতে টোটাল ট্যালেন্ট অ্যাকুইজিশন হায়ারিংটা 3 ধরনের হয়। প্রথম হচ্ছে এফটি হায়ারিং, মানে ফুল টাইম এমপ্লয়ি। এর হচ্ছে গিয়ে সিটি হোয়াইট কালার, সিটি ব্লু কলার। তো আমাদের এফটি হায়ারিংয়ের সাথে সাথে আমাদের প্রচুর ব্লু কলার হায়ার করতে হয়। তো বেসিক্যালি আমরা হায়ারিংটা করি এফটি লিঙ্কডইনের থ্রুতে। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ওয়ার্ল্ডে, ইন্ডিড আছে, গ্লাসডোর আছে, বাট আমরা লিঙ্কডইনটাকে প্রেফার করি। গ্রুপ থেকে এটা মানে এনকারেজ করা হয়। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে এআইটাকে এখন পর্যন্ত লিঙ্কডইন খুব বেশি প্রিভিলাইজ করে নেয় আদার দ্যান প্রিমিয়াম অ্যাকাউন্ট। বাট অ্যাজ এ হোল তারা এআইটাকে ইউজ করা বিভিন্ন ট্রেনিংয়ে দেখানোর চেষ্টা করছে। ফার্স্টলি আপনি আপনার প্রোফাইলটা আপ করতে পারবেন, অ্যাবাউট সেকশনটা অ্যাজ ওয়েল অ্যাজ। আর জব পোস্টিংগুলো হচ্ছে আপনি ইমেজটাকে আপনি এআই থেকে করতে পারবেন। আর জব পোস্টের জন্য যেটা দরকার হয় হায়ারিংয়ের জন্য, জব ডেসক্রিপশনটা, ওইটা আপনি মানে কিওয়ার্ডগুলো দিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আপনি ইজিলি করতে পারবেন। ও আপনাকে সুন্দর করে এআই আপনাকে দিয়ে দিবে অ্যাজ ওয়েল অ্যাজ জব স্পেসিফিকেশন। সো এটা মানে খুবই এটা করতে অনেক লম্বা সময় লাগতো আগে, এখন এটা খুবই তাড়াতাড়ি, দ্যাট মিনস 3 থেকে 5 মিনিটও হয়ে যাচ্ছে। দ্যাটস রাইট, দ্যাট মিনস একটা লং একটা কাজ যেটা জেডিটাকে আমরা ডেভেলপ করে হচ্ছে যে পোস্ট করা, সো এটা নাও ইটস জাস্ট আ 2-3 মিনিটস জব। অ্যাবসলিউটলি, দ্যাটস রিয়েলি গ্রেট। মানে দিস ইজ এ অ্যামেজিং অপরচুনিটি টু অ্যাভয়েড দি রিপিটেটিভ টাস্ক অ্যাজ ওয়েল অ্যাজ। Definitely, bhai. So when it comes to like talent acquisition বা HR operations, so মানে কমপ্লায়েন্স একটা বিগ পার্ট হয়ে যায়। অফ কোর্স। সো ইন এনি কমপ্লায়েন্স অ্যাক্টিভিটি যেখানে আপনি হয়তো বা এটাকে লেভারেজ করছেন। আমি লাস্ট 1 বছর থেকে আমি বেসিক্যালি দারাজের আমাদের বাংলাদেশের কমপ্লেক্সটা দেখাশোনা করি। এইচআরের একটা ইন্টিগ্রাল পার্ট এটা। তো প্রত্যেকটা কোম্পানিতেই এই কমপ্লায়েন্স পার্টটা থাকে, লাইক ডিসিপ্লিন প্রসেসটা। তো এইখানে যেটা মানে আমি চেষ্টা করেছি ইনকর্পোরেট করার জন্য, আমাদের প্রতিটা ডিসিপ্লিন প্রসেসে আপনার প্রথমে শুরু করতে হয় মিসকন্ডাক্টে আসার পর থেকে আমাদের শোকজ করতে হয়, বা শোকজ অন্য অন্য পার্টগুলো। শোকজটা যে আমি ড্রাফটটা করি বা নাম টাম দিয়ে, এটা করতে অনেক সময় লাগতো, ফ্যাক্ট অ্যান্ড ফিচার। বা রাইট নাও যেটা করতে হচ্ছে, আমরা পুরো কিওয়ার্ড দিয়ে আমি কিছু নামটা চেঞ্জ করে দিই এমপ্লয়ীদের, তারপরে ও আমাকে ড্রাফট করে দেয় 3 থেকে 5 মিনিটের ভিতরে। ওইটা আবার একটু যেহেতু এটা হিউম্যানের ইন্টারাপ্ট করতে হয়, এই একটা পার্ট। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যখন ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্টটা পুরো ডোমেস্টিক ইনকোয়ারি করার পরে যে আমি যখন ফাইনাল রিপোর্টটা সাবমিট করি ম্যানেজমেন্টের কাছে, ওই পার্টটা করতে কিন্তু অনেক সময় লাগে। তো ওইটা আমি নাম চেঞ্জ করে ফ্যাক্টগুলো চেঞ্জ করার পর যদি আমি প্রম্পটটা করতে পারি, এটা আমাকে হয় 15 থেকে 20 মিনিট লাগে এখন। ওয়াও, দ্যাটস রাইট। বাট আর্লিয়ার কিন্তু এই ধরনের কাজগুলো অনেক লম্বা, লেন্দি, বারবার চেঞ্জ লেগে যেত। উই হ্যাড টু সার্চ গুগল, কোথাও থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল এ দিয়ে আমি বলে দিচ্ছি, রাইট। বাট এটা অনেকটা ইজি হয়ে গেছে। অফকোর্স আপনার এগুলো কমপ্লিট করার পর হিউম্যানের একটা ইন্টারেকশন লাগবে, কারণ এই তো এখনও আসলে ওই পরিমাণ ম্যাচিউর হয় নাই। তো ওইটা প্রপারলি আবার চেক করতে হয়। ইউ হ্যাভ টু ভেরিফাই, মানে আমরা ব্লাইন্ডলি আসলে এই কিছু দিচ্ছে সেটা রাইট। আমি কখনোই এটা করা যাবে না, অডিট করতে হবে। আমি এটা ইভ্যালুয়েশন করে ওইটা ড্রাফটটা নিয়ে প্রিন্ট নিয়ে ওইটা আবার চেক করি, দেন ফাইনাল ম্যানেজমেন্টের সাবমিশনের আগে। Absolutely, that's right. And do you mind me educating on, probably there are tons of different tools you're using. Yeah. So how does your teamer আপনার টেকনোলজি স্ট্যাকটা কিরকম বা এআই স্ট্যাকটা কারেন্টলি হচ্ছে? আচ্ছা, বর্তমানে আমাদের তো এর আগে হায়ারিংয়ের জন্য দারাজ 1 ছিল। এটা হচ্ছে গিয়ে SAP ERP-র একটা ফেজ ছিল। তো এটা ফিউ মান্থস ব্যাক, এটা এখন পুরো আলিবাবার টেকে আমরা চলে আসছে। এটাকে আলিবাবা হায়ারিং ওয়ার্কবেঞ্চ বলা হয়। তো ওই হায়ারিং ওয়ার্কবেঞ্চের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আমরা কাজটা করতে পারি এখন। ওইটা এখন দারাজ 1 বা SAP-র যে কাজটা সেটা এখন নাই, বাট হায়ারিং ওয়ার্কবেঞ্চ ইজ ডুইং গুড। Wow, that's great. And how about like দারাজে প্রতি মাসে I'm pretty sure you hire a lot of people, and আপনার এই হায়ারিং প্রসেসটাতে 1 বছর আগে আপনি কিরকম এআই ইউজ করতেন, and current days how the scenario looks like? অ্যাকচুয়ালি হায়ারিং তো অল ওভার 12 মাসে আমাদের মানে সেম থাকে না। আমাদের ক্যাম্পেইনের সময় বড় বড় 11 ক্যাম্পেইন থাকে, ওই সময় অনেক বেশি হায়ারিং হয়। আগে স্পেশালি নভেম্বরের আগে, লাইক অগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়। বাট ওভারঅল মাসে আমাদের 20 থেকে 30টা এফটি হায়ারিং হয়। তো আর এমনি অন্যান্য সময় অফ পিক থাকে, যখন এখন আমাদের হায়ারিংটা একটু কম আছে। তো এই হায়ারিংয়ের ক্ষেত্রে এআই যেটা করতে পারতেছে সেটা হচ্ছে কি, আমরা যে এফটি হায়ারিংগুলো করি সেটা হচ্ছে গিয়ে ওখানে এআইটাকে আমরা কাজ শুরু করেছি অলরেডি। জব পোস্টিংয়ের ইমেজটা ক্রিয়েট করতে হয়। ইমেজটা আমি একটা ইমেজ দিয়ে বলে দিলাম যে তুমি এখন যে জব এই পজিশন ছিল, তুমি এই পজিশনটা চেঞ্জ করে এখন এই পজিশন দাও। আগে ছিল ক্যাম ইলেকট্রনিক্স, তুমি এটাকে ক্যাম FMCG করে দাও। এবং ওইটাকে জাস্ট কিছু জিনিস প্রম্পট চেঞ্জ করার পরে সে আমাকে ইমেজটা করে দিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমার জেডিটাও দিয়ে দিলে পর সে আমাকে 3-4 মিনিটে করতে পারে। যে এই যে প্রসেসটা, এইটা আমরা শুরু করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিনিংয়ের আমরা কোশ্চেনগুলো যে বিভিন্ন ধরনের
যে কোশ্চেনগুলো করা হয় ইন্টারভিউর সময় হায়ারিং ম্যানেজারের সাথে, এই পার্টে আমরা কাজ শুরু করেছি অলরেডি, বাট এটা ভেরি সুন এটা একটা কমপ্লিট সলিউশন আমরা বের করতে পারবো থ্রু এআই। দ্যাটস রাইট। তাহলে আপনার অলরেডি মাল্টিপল স্টেপস তো ইউজ হচ্ছেই, Yes. এন্ড ইউ আর শুটিং ফর মোর। Yeah. আরো কিভাবে হচ্ছে যে আপনি ইনকর্পোরেট কীভাবে করা যায়, ইমপ্লিমেন্ট কীভাবে করা যায়, That's awesome. যেহেতু এটা করতে আপনার সময় কম লাগবে Definitely. এবং এটা খুবই তাড়াতাড়ি, It's all about optimization. হ্যাঁ রাইট, অ্যাবসোলিউটলি, And প্রোডাক্টিভিটি অ্যাজ ওয়েল। definitely ভাইয়া, I'm pretty sure ভাইয়া throughout this AI adoption journey আপনি হয়তো বা কোনো না কোনো জায়গায় হচ্ছে যে একটু স্টাম্বল হতে হয়েছে, and maybe some team member অথবা maybe some part of your team member probably they didn't welcome it much. So is there something happened to you like that, but could you please share some? অ্যাকচুয়ালি যে কোনো কাজের শুরুতে বা যে কোনো জায়গায় জয়েন করলে তো একটু হার্ডের হয়, বাট আমি এখানে জয়েন করছি অলমোস্ট 4 years ব্যাক। এখানে আমি এই ধরনের হার্ডের পাইনি অ্যাকচুয়ালি। প্রথম দিকে অনেক মানে টিম মেম্বার খুবই কোয়ার্ডিয়াল ছিল, আর কনজেনিয়ার ওয়ার্কিং মেম্বার, তো এই ধরনের আমি চ্যালেঞ্জ ফেস করিনি, স্পেশালি দারাজে। Then I must say we're very lucky. Yeah, Because of course, what my sir. experience Of course. says, as I go to different Yeah, organization, মানে in fact even in different HR teams, so তারা হচ্ছে যে আপনার একটু স্ট্রাগল হচ্ছে যে ফেস করে টু এটা কেস টু কেস ভেরি Case to করে, case, মানে yeah. ইন্ডাস্ট্রি ভেরি করে, Right. ইন্ডাস্ট্রি আপনার সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন, অন্য অন্য ইন্ডাস্ট্রি বলেন, তো এটা ভেরি করে বেসড অন তাদের ওয়ার্কিং ইনভারনমেন্টটা কী রকমের, এটা আর অনেক ক্ষেত্রে লিডারের উপর ডিপেন্ড করে। Absolutely. So what's your thought being a HR professional, a talent acquisition lead at Daraj? আপনার কি মনে হয় যে as you have a lot of colleagues because you were in the industry for over 20 years now, mashallah, and you have a very successful career. তো overall as a whole যদি আমরা চিন্তা করি যে HR পিপলদের মধ্যে বা HR প্রফেশনালদের মধ্যে AI অ্যাডপশনটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এআই তো খুব বেশি দিন মানে হয়নি যে শুরু হয়েছে, বা অনেক আগে তো শুরু হয়েছে, বাট বাংলাদেশে এই ধরনের ইনিশিয়েটিভগুলো মানে শুরু হয়েছে স্পেশালি লিঙ্কডইনে, কিছু ফেসবুকে। সো অনেকেই ট্রাই করতেছে, বাট প্র্যাকটিক্যালি কতটুকু এক্সিকিউশন হচ্ছে এইটার আমরা খবর পাচ্ছি না এখন পর্যন্ত, মানে ফেসবুক বা লিঙ্কডইনে খুব বেশি দেখতে পাচ্ছি না। তো আশা করতেছি খুব তাড়াতাড়ি সবাই এআই নিয়ে কাজ শুরু করবে, এবং যেহেতু এআই নিয়ে কাজ করতেই হবে, কারণ এআই নিয়ে কাজ করলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এআই সব নিয়ে নেবে, রাইট? ইয়েস, গতকালকে আমি একটা মানে ইয়েতে ইনস্টাগ্রামে দেখতেছিলাম যে ওখানে এআই এখন মানে বেবিদেরকে দুধ খাওয়াতে পারতেছে। সো ওইটা তারা এভাবে করতেছে, এবং বাসার যে আমাদের যে ইয়েরা থাকে, কাজের লোক যারা থাকে, ওনাদের হেল্পিং অ্যাসিস্ট্যান্ট আমাদের, তাদের ওখানেও রোবটটা ইউজ করতেছে অলরেডি ইউএসএতে। সো এটা আমাদেরকে সবাইকে শিখতেই হবে, নো ওয়ে। অ্যাবসলিউটলি, অ্যান্ড আই এম প্রিটি শিওর ভাই, মানে এই জার্নিটা কিন্তু আসলে উইথ দ্য হেল্প অফ হচ্ছে যে এইচআরস অ্যান্ড এলএনডি ম্যানেজার্স যারা আছেন তাদের হাত ধরে হচ্ছে এই জার্নিটা হ্যাজ টু কাম ইন, বিকজ দেয়ার ইজ নট মাচ রোল অফ আইটি গাইজ, বিকজ দে উইল গো অ্যান্ড বিল্ড দ্য সিস্টেমস। অ্যাকচুয়ালি এখানে আসলে আইটি বা এইচআর বা অ্যাডমিন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গিয়ে আপনাকে এই পুরো এই টেকনোলজি, এই ট্রান্সফরমেশনটা অল ওভার দি ওয়ার্ল্ড রিভলিউশনটা আপনাকে কোপ আপ করতে হবে। এখানে মানে জিনিসগুলো এরকমের যে আমি এআই নিয়ে কাজ করব, এআই টুলস নিয়ে কাজ করব, এআই তো অনেকগুলো, ধরেন এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো অনেকগুলো আছে, দেন চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে, ক্লড আছে, ঠিক আছে, আমরা দ্বারা যে ধরনের স্পার্ক ইউজ করতেছি, তো এই কাজগুলো কুইন আছে। তো এইগুলো আমাদেরকে সবাইকে শিখতে হবে, এই কারণে শিখতে হবে যে রিপিটেটিভ কাজগুলো, মানে প্রোডাক্টিভিটি তো অনেক লম্বা সময়ের কাজগুলো, রিপিটেটিভ কাজগুলো আর করতে হবে না। সো আপনি এটাকে সিস্টেমে চেঞ্জ করতে হবে। এখানে পিপল মানে একটা ভ্রান্ত ধারণা আছে যে মনে হয় অনেক লোকের চাকরি চলে যাবে, লাইক টাইপিস্ট বা এই ধরনের, এটা আসলে ভুল ধারণা। এইটা হচ্ছে কি পিপল, আমাদের সবাইকে কোপ আপ করতে হবে। এইটার প্রসেসটা হচ্ছে এমন যে আপনাকে এই টুলসগুলো বুঝতে হবে, অ্যাপ্লিকেশনটা মানে কীভাবে করবেন, আপনি কত তাড়াতাড়ি করতে পারবেন, এইটাই হচ্ছে কাজ। আপনি কত তাড়াতাড়ি প্রোডাক্টিভিটিটা বের করবেন, আপনার এফিসিয়েন্সিটা বের করবেন, এইটাই হচ্ছে মেইন কাজ। Absolutely, Bhaiya. And as you have worked in engineering, you have worked in telco, you have worked in pharma, currently e-commerce, so tons of different industries. Right. So আপনার কাছে কি মনে হয় ভাই, কোন ইন্ডাস্ট্রিতে আপনার এইচআর রোলটা হচ্ছে যে আপনার হয়তো হার্ডেস্ট ছিল সবচেয়ে বেশি? আচ্ছা, অনেকগুলো ইন্ডাস্ট্রি তো আছে, বাট আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে গিয়ে ফার্মা ইন্ডাস্ট্রি। তো ফার্মা ইন্ডাস্ট্রি তো অনেক বড়। ফার্মা ইন্ডাস্ট্রি বেসিক্যালি এটা ডোমিনেটেড বাই ফার্মাসিস্ট। নর্মালি বাংলাদেশে যে কটা অ্যারাউন্ড 300 কোম্পানি আছে, এই টপ 20 কোম্পানি যদি আপনি দেখেন, ওখানে দেখবেন যে সব হচ্ছে গিয়ে ফার্মাসিস্টরাই এখানে, এমডি হতে শুরু করে টপ ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, প্রোডাকশন ডিরেক্টর, সব হচ্ছে ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্টের এই যে তারা যে কাজটা করে সেটা হচ্ছে কি, আমি যদি বলি যে প্রথম শুরু হয় যে ইনগ্রেডিয়েন্ট বা এক্সিপিয়েন্টসগুলো সোর্সিং করা, বিভিন্ন, এটাকে বলা বিপি ইউএসপি, ওখান থেকে সোর্সিং করতে হয়,
করার পরে হচ্ছে গিয়ে আপনার প্রোডাকশনে যেতে হয় ফ্যাক্টরিতে, Right. তো ফ্যাক্টরি এইচআর, কর্পোরেট এইচআর, এখানে ফ্যাক্টরি ওয়ার্কার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে তো সিরিয়াস কমপ্লায়েন্স থাকে, যেহেতু এটা লাইফ সেভিংস ড্রাগস ম্যাক্সিমাম, তো ওগুলোর জন্য এইচআরে কাজ করা, মানে আমি দেখে আসছি যে ম্যাক্সিমাম দুই একটা মাল্টিনেশনাল কোম্পানি ছাড়া সবগুলো হচ্ছে কি ম্যানুয়াল এইচআর আসলে। সো এটা সত্যি চ্যালেঞ্জিং, রিয়েলি চ্যালেঞ্জিং ওয়ান। I see. Like, okay. And of course, the operation is very complex. অপারেশন as ইজ well. ভেরি কমপ্লেক্সিভ এবং প্রচুর অ্যাট্রিশন হয়, ধরেন মেডিকেল প্রমোশন অফিসাররা কন্টিনিউয়াস আপনার জব চেঞ্জ আসা করে, যাওয়ার মধ্যেই হচ্ছে অল্প তারা টাকা থাকে। 500 টাকা 1000 টাকা বেশি পেলে তারা জব সুইচ করে। see. দেখবেন যে ফ্রাইডেতে এখনও প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, বড় করে পেজে এখনও এমপিও নেওয়া হবে, এটা একটা কমন Right, প্র্যাকটিস। right. সো Still- এই still এইচআর the same. হিসেবে তাকে আমরা যেটা দেখেছি এর আগে যে সপ্তাহে মানে 6 দিনের 4 দিনে হচ্ছে আপনাকে রিক্রুট করতে হয়, এবং এই রিক্রুট করার পরে প্রসেস করার পরে ট্রেনিং করা হয় 1 মাস। তো এইচআরকে মানে ফুল টাইম হচ্ছে গিয়ে সেই Always. সোর্সিং, ইন্টারভিউ নেওয়া শুরু করে ট্রেনিং, কন্ট্যাক্ট করা, সব কিছু এইচআরকেই করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিপ্লিনারি ইস্যু। Definitely, definitely. ভাইয়া, let's say এখন কিন্তু ভাইয়া একটা ট্রেন্ড আসতেছে যে it's not just human, not just AI, it's human in the loop. That means AI and human is working together, and in near future আমরা যেরকম হচ্ছে যে as a team member like এখন কাজ করতেছি with people, তো আমাদের সাথে কিন্তু হচ্ছে different departments, so there will be tons of different agents. So let's say if you have to build an HR team from the very scratch, how do you do it? And Okay. কোন portion if there is any agent গুড will be কোয়েশ্চেন, involved? চ্যালেঞ্জিং কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। অ্যাকচুয়ালি এআই যে ট্রান্সফরমেশনটা প্রথমে হচ্ছে আমরা এখন কাজ করতেছি হিউম্যান টু হিউম্যান, কিছুদিন পরে হবে হিউম্যান এআই, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে এআই, রাইট? সেটা হচ্ছে কি ওই অ্যাডাপশনটা সামনে আগাচ্ছে, এভাবে ট্রেন্ডিং মনে হচ্ছে এইভাবেই যাচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম। সো ওভারঅল যেটা হচ্ছে গিয়ে যদি আমি চিন্তা করি, এটা সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন আমার, আমাকে 4 থেকে 5 জন লোক দিয়ে আমি শুরু করতে পারবো। কীরকম সেটা? ফার্স্টলি হচ্ছে কি একজন হেড বা লিড থাকবেন, যে হচ্ছে টোটাল বিজনেস স্টাডির সাথে আপনার পুরো ওডির কাজগুলো লাইক পলিসি এসওপি করবেন, সাথে হচ্ছে অন্যান্য যে এনগেজমেন্ট প্রোগ্রামগুলো করবেন। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার রিক্রুটমেন্টের একজন থাকলেই চলবে, সাথে যদি একজনের খুব ভালো হয়, যে যদি অনেক ধরনের শুধু এফটি হায়ারিং তাহলে একজনই এনাফ। রিক্রুটমেন্টের সাথে যদি আপনি ব্লু কলার হায়ারিং করতে হয় সেক্ষেত্রে আপনাকে 2টা লোক লাগবেই, কারণ অল ওভার বাংলাদেশ অপারেশন করতে হবে। থার্ড হচ্ছে কি আপনার পেরোলের জন্য, পেরোল তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, পেরোলের জন্য আপনার একজন স্কিল লোক লাগবে, যে হচ্ছে গিয়ে ডেটায় ভালো, পেরোলের এক্সপার্ট, মানে এটাকে আমরা টোটাল রিওয়ার্ড ম্যানেজমেন্ট বলি, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট। সো আরেকটা পার্ট হচ্ছে গিয়ে আপনার এইচআর সিস্টেম যেটাকে বলে এইচআইআরএস বা এইচআর সিস্টেম যেটা আছে, তো এই 4-5 জন লোক হলেই আপনি শুরু করতে পারবেন। অফকোর্স তারা ওয়েল এআই ট্রেনার হলে পরে এটা অনেকটাই And they have ইজি to হয়ে যাবে। be AI enabled, AI powered. অফকোর্স তারা এআই এনাবেলের কথা আমি বলতেছি, এআই এনাবেল হয়ে তারা আসতে হবে, আদারওয়াইজ তো না তো সে আগের মতো করে লম্বা ম্যানুয়াল কাজ করতে হবে, অনেকগুলো লোক নিতে হবে, Correct. প্রতিটা সেক্টরে আলাদা সেকশন করতে হবে আর কি। Absolutely. Right? Absolutely. ভাইয়া, let's say এখন তো আসলে একটু অটোমেশনও চলে আসতেছে। Right. You were talking about tons of agents, আপনাদের part of the even upskilling program হচ্ছে there are tons of agents, model development and other stuff. So what's your go-to rule for, let's say you want to augment your stuff বা আপনার capability augment করতে হবে, so what's your go-to rule for hiring and automation? হায়ারিং তো কন্টিনিউ করতে হবে, কারণ হচ্ছে যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার এআই জার্নিটা হচ্ছে গিয়ে আপনাকে তো আগে প্রবলেমটাই ডিফাইন করতে হবে যে আমার রিপিটেটিভ কাজগুলো কোনগুলো আছে, তো ওই রিপিটেটিভ কাজগুলো আমাকে প্রথমে কমায় নিয়ে আসতে হবে। অফকোর্স আমার যারা ফেলো কলিগস আছে বা সিনিয়র যারা আছেন তাদেরকে আগে এআইটাকে মানে ওয়েল ইকুইপ করতে হবে, Right. ইউজটা শিখতে হবে, টুলসগুলো শিখতে হবে, এবং কীভাবে মডেলগুলো কাজ করতেছে বা কীভাবে ইনকর্পোরেট করা যায়, এগুলো করার পর হচ্ছে আপনার কাজটা কমফোর্টেবল হবে আর কি। I see. Definitely. Yeah. Thank you so much, ভাইয়া. Welcome. Alongside আপনার you see currently হচ্ছে যে আপনার অনেকেই সিভি অ্যানালাইসিসের জন্য এআইটা ইউজ করতেছে। সো পিপল থিঙ্ক লাইক ওকে, সো আমার এটার জন্য তার কোনো হিউম্যান দরকার নাই, সো সিভিজ আর ডেড, সো এআই ক্যান গো আউট অ্যান্ড ডু ইট। সো হাউ ডু ইউ রিয়েলি সি দ্যাট? যে আচ্ছা, সিবি অ্যানালাইসিস কাজগুলো আসলে বাংলাদেশে এখনও খুব বেশি হয় না। অলরেডি এটিএস ট্র্যাকিংয়ের জন্য আছে, বাট এটা খুব কম কোম্পানি ইউজ করে, যেহেতু একটু কস্টিংয়ের ব্যাপার আছে এখানে। বাট সিবি অ্যানালাইসিস করা বা সিবি স্ক্রিনিং করা বা এগুলো আপনি যদি লিঙ্কডিনে যান, আপনি লিঙ্কডিন দেখবেন যে অ্যাডভান্স ফিল্টারিং আছে, ওখানে আলটিমেটলি ফিল্টারিং করে আপনি করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ বিডি জবসেও আপনি ফিল্টারিং করে 1000 সিবি থেকে আপনি 10টা সিবি বের করতে পারবেন, আপনি যদি কন্ডিশনগুলো দিতে পারেন। সেক্ষেত্রে এআই তো আরও ইজি, তাকে আমি সিবিগুলোর ডাটাবেসটা আমি দিয়ে বলবো যে তুমি এটা প্রম্পট দিব,
প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলি, যে প্রম্পটটা দিয়ে দিলে যে আমার এই কন্ডিশন আছে, এই কন্ডিশন আছে, এই কন্ডিশনে আমাকে লোক দাও, যে পজিশন হচ্ছে এইটা, তার স্কিল হচ্ছে এইটা, কিওয়ার্ড থাকবে এইটা, এক্সপিরিয়েন্স এইটা, তখন দেখবেন যে আপনার 1,000 থেকে সিবি চলে আসবে 20টায় বা 25টায়। সো তারপর হচ্ছে আপনাকে হিউম্যান ইন্টারাকশন করতে হবে, হিউম্যান পিপল এসে এটা চেক করে দেখবে যে ঠিক আছে কিনা। প্রথম দিয়ে একবার করার পরে আলটিমেটলি তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে খুবই ইজি একটা কাজ এবং একটা লেন্দি ম্যানুয়াল কাজটাকে খুব সহজ করে ফেলবে। Definitely. That means people can probably leverage AI for analysis, Yes. but ultimately they have to check. অফ কোর্স Without উইদাউট চেকিং বাই হিউম্যান বা মানে বা এইচআর গাই বা এনি মানে হায়ারিং ম্যানেজার, এটা আসলে এখনও সময় আসে না যে আলটিমেটলি এইচআর অডিটিংটা করতে হবে আপনাকে। Absolutely. অডিট করে আপনাকে ফাইনাল করতে হবে, কারণ ভুল হলে তো আপনি বলতে পারবেন না যে Absolutely. এটা ভুল করছে। Absolutely. রাইট, দায়িত্ব আপনার। You see যে এখন অর্গানাইজেশন বা ব্র্যান্ডগুলো কিন্তু হচ্ছে আপনার এমপ্লয়ার ব্র্যান্ডিং নিয়ে দে আর ভেরি এক্সাইটেড। ওকে, সো দে আর এভরি নাও অ্যান্ড দেন উই সি ডিফারেন্ট পোস্টস অ্যাবাউট ইট অন লিঙ্কডইন অ্যান্ড আদার সোশ্যাল প্ল্যাটফর্ম। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ভাই, মানে ডাজ এমপ্লয়ার ব্র্যান্ডিং do any sort of help in terms of হচ্ছে যে reducing your hiring cost, or it's just a vanity metrics for HR people to hang out on LinkedIn? থ্যাংক ইউ ফর দি ক্রিটিক্যাল কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। প্রথমত যে এমপ্লয়ার ব্র্যান্ডিংটা আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। এটা মানে আপনার কোম্পানির রেপুটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ট্যালেন্টের অ্যাট্রাক্ট করাটাই এমপ্লয়ার ব্র্যান্ডিং মেন কাজ। তো এমপ্লয়ার ব্র্যান্ডিংয়ের জন্য আপনার যেটা হচ্ছে গিয়ে যে প্রতিটা কোম্পানি যে কাজগুলো করে, লাইক এনগেজমেন্ট প্রোগ্রাম করে, বিভিন্ন ধরনের এনগেজমেন্ট প্রোগ্রাম হয় বিভিন্ন অকেশন, লাইক পয়লা বৈশাখ বলেন বা অন্যান্য ওমেন্স ডে, অন্যান্য প্রোগ্রামগুলো, যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো হয়, আদার্স যে এনগেজমেন্ট প্রোগ্রামগুলো হয়, অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয়, এই বা টাউন হলগুলো হয়, এই পুরো জিনিসটা যদি আমরা মানে রেগুলারলি কনসিস্টেন্টলি এবং রিলিজে দিতে পারি, সেক্ষেত্রে যেটা হয়, অন্যান্য যারা আপকামিং যে ক্যান্ডিডেট বা আদার্স যে কোম্পানিগুলো আছে, তারা এই জিনিসগুলো দেখতে পারে এবং বুঝতে পারে যে এখানে কোম্পানিটার কালচারটা এরকমের। অ্যাজ ওয়েল এটা হচ্ছে কি টোটাল কোম্পানির রেপুটেশন অ্যাজ ওয়েল এজ কোম্পানির ভিতরে যে কালচারটা সেটা প্রকাশ পায়। তো এই পজিটিভ জিনিসগুলো যদি কন্টিনিউ আসতে থাকে এবং সেটা অল ওভার, সেটা আপনি ফেসবুকে বলেন, লিঙ্কডইনে বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো যদি আসতে থাকে সেক্ষেত্রে কোম্পানির একটা পজিটিভ ভাইব তৈরি হয়, অ্যাজ ওয়েল এজ ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া হয়। তো একটা যখন জব পোস্ট হয় তখন যারা একটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যখন সুইচ করবে, সে যখন দেখবে যে এখানকার বোঝাই যাচ্ছে যে আলটিমেটলি মানুষ খুব হাসি মুখে ছবিগুলো আসতেছে, রেগুলারলি আসতেছে, তখন সে তার অ্যাট্রাকশনটা অনেক বেড়ে যাবে। তো এই অনেক বেশি যখন ভাইব তৈরি হবে এবং কনসেন্টলি আসবে, তখন তো আলটিমেটলি আপনার ক্যান্ডিডেটরাই আপনাকে ইনবক্স করবে যে আমাকে পজিশনে কী পজিশন ইয়াস আমাকে জানান। আমাদের লিঙ্কডইনে পোস্ট করতে গেলে প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে যে খরচটা হয় তো অনেক কমে যাবে ডেফিনেটলি। অ্যাবসলিউটলি। অ্যান্ড এখন যেটা হচ্ছে যে আগে কিন্তু মানুষজনের জব পাওয়ার জন্য হচ্ছে যে দে হ্যাড আ লট অফ হচ্ছে যে আপনার ট্রাভেল টাইম, বাট এখন যেহেতু আপনার গুড রিসোর্সেস আর ভেরি ফিউ ইন নাম্বার অ্যান্ড দেয়ার আর টনস অফ ডিফারেন্ট অর্গানাইজেশন, সো এখন কিন্তু অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে যে একটা প্রতিযোগিতা চলে যে হু ক্যান রিটেইন দ্য বেস্ট ক্যান্ডিডেট। অফকোর্স এটা তো আপনার হেলদি কম্পিটিশন চলবে। এটা তো ধরুন আপনি যদি ই কমার্সে যান, আমাদের ই কমার্স থেকে আমাদের নর্মালি ই কমার্স শুরু হয়ে গিয়ে কিছু টপ ম্যানেজমেন্ট আমাদের জয়েন করে যে টেলিকমিউনিকেশন থেকে আসছে, তারপরে ধরেন গ্রামীণ ফোন, রবি অথবা এফএমসিজি বলেন, ব্যাট বলেন, ইউনিলিভার বলেন, অ্যাজ ওয়েল অ্যাজ বিকাশ, এই কোম্পানিগুলো থেকে আসছে। তো আলটিমেটলি যখন ওই লোকগুলো চলে আসে, এখন তো দারাজের বাইরে অনেকগুলো ই কমার্স কোম্পানিগুলো ভালো করতেছে আস্তে আস্তে করে, সে পিকআপও বলেন, কার্টআপ বলেন, কেরিবি বলেন, ফুডপান্ডা বলেন, পাঠাও বলেন। তো ওরা তো চাইবেই যে আলটিমেটলি দারাজের যে স্কিল পিপলটা আছে সেই পিপলটাকে আমি নিয়ে নিই, সে তো অলরেডি রেডি, রাইট? এটা আমি বললাম যে একদম মানে টপ নচে। আদার দেন আমি রিসেন্টলি যেটা ফেস করেছি যে আপনার কিছু কোম্পানি দারাজের পিপলদের নাম শুনলেই মানে তারা উইদাউট এনি এক্সাম তারা নিয়ে নিচ্ছে। সো এটা হচ্ছে গুড রেপুটেশন। সো এইভাবেই কম্পিটিশনগুলো তৈরি হয়, বাট এটা গুড প্র্যাকটিস আই থিঙ্ক সো। লাইক দিস ইজ সামথিং দারাজ, বিকাশ, জিপি, মানে তাদের ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে দে হ্যাভ বিল্ট এই লেভেলের হচ্ছে রেপুটেশন। দ্যাটস রিয়েলি গ্রেট। কামিং ব্যাক, লাইক একটু আপনার পার্সোনাল লাইফে হচ্ছে যদি আসি, ইফ আই লুক ইনটু ইওর এডুকেশনাল লাইফ, ইউ হ্যাভ had a very successful হচ্ছে যে আপনার education background. If I specifically want to mention, আপনার MBA তে you topped with 3.83 CGPA. At the same time in your PGD in BIM, you also topped in there. So that's really fantastic. But I'm curious about more about knowing যে
ইফ দ্যার ইজ এনিথিং যেটা আপনি ক্লাসরুমের চেয়ে বাইরে হচ্ছে শিখেছেন, ক্লাসরুমের বাইরে Of শিখেছেন course. ডিউরিং দ্যাট টাইম অ্যান্ড দ্যাট হ্যাড আ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট ইন ইয়োরসেলফ। ওয়েল, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। এমবিএটা যখন শুরু হয় তখন তো আসলে এমবিএটা নতুন শুরু হয়। তো আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তো এমবিএ সায়েন্স থেকে কমার্সে ব্যাপারে খুবই ইন্টারেস্ট ছিলাম। আচ্ছা। তো ইন্টারেস্ট থাকার কারণে আমি ওখানে এক্সামটা দিই, সুযোগ পেয়ে যাই। অ্যাজ ওয়েল অ্যাজ আইবিএ তো মানে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আইবিএতে ওয়েটিং লিস্ট থাকার কারণে ওখানে পরীক্ষাটার রেজাল্টটা আগে হয়ে যায় এবং ভর্তি হয়ে যায়। পরে আর আইবিএতে আমি খোঁজ নেওয়া হয়নি। হাওয়াভার, তো ওখানে যে দেখলাম যে ওখানে হচ্ছে কি সব টপ নচ স্টুডেন্টরা ওখানে মানে আসতেছে, কর্পোরেট গাই লাইক গ্রামীণ ফোন থেকে, তারপর হচ্ছে গিয়ে আপনার অন্য অন্য কোম্পানি থেকে সিমেন্সের লোক আসতেছিল, বিভিন্ন প্রফেশনাল লাইক মানে ফার্মাসিস্টরা আসতেছিল ঢাকা ইউনিভার্সিটির। তো সবই সামিট গ্রুপ থেকে টপ ম্যানেজমেন্টরা আসলো। তো ওখানে দেখলাম যে আসলে কেউ কাউকে চিনতেছে না। আর ওখানে আবার ঢাকা ইউনিভার্সিটির কিছু এক্সিস্টিং যারা ক্যান্ডিডেট, যারা মানে পাশ করে বের হয়েছে আবার এমবিএ করতে আসছে। সো এখানে ওই ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি, বুয়েট, এদের সাথে একটা ফাইট করার টেন্ডেন্সি ছিল। তো ওখানে দেখলাম যে আসলে রেজাল্ট ভালো করার কোনো উপায় নেই। তো ওখানে সিরিয়াসলি পড়াশোনা করার কারণে একটা ভালো সিজিপিএ চলে আসে। প্রথম দিকে 4 ছিল, পরবর্তীতে এটা কমে যায়, মানে অনেকগুলো সাবজেক্ট এবং অনেক নতুন নতুন সাবজেক্ট ছিল। তো যেটা হয়েছে সেটা হচ্ছে কি ওখানে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে আপনার, আদার দেন পড়াশোনা। ঢাকা ইউনিভার্সিটি তো রেপুটেড ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি, টপ লিডিং। এই যে সুযোগটা হয়েছে, ধরেন আমার সাথে পার্টনার ছিল গিয়ে সামিট গ্রুপের ইডি, গ্রামীণ ফোনের ডিজুসের হেড। এই যে বন্ডিংটা তৈরি হয়েছে, তখন দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে তারা আমার ইন্টারভিউ কল পেয়েছি। তারপরে রবিতে যে জবটা হয় আমার ওখান থেকেই আমার মানে সার্কুলারটা পেয়ে যাই। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই ধরনের হায়ার এডুকেশনে খুব সুবিধা আছে এবং টপ মানে প্রফেশনাল ওখানে আসে, এই একটা ইস্যু। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যখন বিএএমএ কাজ পোস্ট গ্রাজুয়েটে এইচআরএ ডিগ্রিটা নেই, ওখানে আমি টপার ছিলাম। তো ওখানে যেটা দেখলাম যে ওখানে হিউজ অ্যারাউন্ড 160 স্টুডেন্ট ছিল। তো ওখানে আমরা বিভিন্ন গ্রুপে আমরা মিটিং করতাম, ট্রেনিং করতাম, গ্রুপ ডিসকাশন। বাট মানে অন দ্য আদার হ্যান্ড যেটা ছিল সেটা হচ্ছে প্রফেশনালরা আড্ডা বলা হয়তো কোন কোম্পানিতে কাজ করেন, কী কাজ করবেন, সুইচ করার ইচ্ছা আছে কিনা। তো ওখান থেকে আমি একটা সুযোগ পেয়ে যাই, ওখান থেকে আমি ওখানে হেড অফ এইচআরের সুযোগটা ওখান থেকে আসে আমার। ওয়াও, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। দ্যাট মিন্স দেখেন, বিং ইভেন যখন আপনি এমবিএ করছেন তখনও ইউ ওয়ার ডুইং ভেরি গুড ইন ইউর ক্যারিয়ার, বাট ডিসপাইট দ্যাট নেটওয়ার্কিং কুড টেক ইউ টু ইভেন প্লেসেস। অফকোর্স, একাডেমিক পড়াশোনার বাইরে নেটওয়ার্কিংটা খুবই জরুরি। নেটওয়ার্কিং ছাড়া আপনি বাঁচতে পারবেন না আসলে। এখন সোশ্যাল গ্যাদারিং বলেন, নেটওয়ার্কিং মানে দ্য কিং। এখন টোটাল মার্কেটে নেটওয়ার্কিং ছাড়া আপনি আগাতে পারবেন না। সেটা বিজনেস বলেন আর সেটা জব বলেন, এটা খুবই দরকার এখন। True that. Absolutely. Thank you so much, Bhai. This is really a very powerful insight. Thank you so much. Bhai, like, আপনি in your over 20 plus years of career, আপনি 15 plus years হচ্ছে যে HR leadership role আপনি ছিলেন। Right. So if there is any decision that you think, if you look back, যেটা কিনা হচ্ছে যে আপনি হয়তোবা you have made in a certain way, but if you had to make the decision now or today, you would do it differently? Yeah, of course. আমাদের বাংলাদেশের আমাদের এইচআরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এখনও আমাদের দেশে এমপ্লয়মেন্ট লটা হয় না। আমরা এখনও মানে লেবার ল ফলো করি, রাইট? বাট যদি সুযোগ পেতাম বা যদি মানে কখনো সুযোগ হয়, মানে বাংলাদেশ সরকারের কাছে বলেন বা এটা করলে রিকোয়েস্ট করতাম যে এটাকে এমপ্লয়মেন্ট ল করা হোক। বেসিক্যালি লেবার লটা আপনার শুরু হয় গিয়ে, এটা হচ্ছে গিয়ে গার্মেন্টস এবং বিজিএমই বিকেএমের একটা প্রতিষ্ঠান থেকে যারা হয়, ওখান থেকে এই লেবার ল শুরু হয় আপনার। 2006-এর লেবার অ্যাক্ট শুরু হয়, এরপরে অ্যামেন্ডমেন্ট হওয়ার হয়তো এখন 25-এ অ্যামেন্ডমেন্ট। বাট বেসিক্যালি সব কিছু হচ্ছে কি আপনার বেসড অন কোম্পানি অ্যাসপেক্টই বেশি, এমপ্লয়ীদের বেনিফিটগুলো খুব কম আছে তুলনামূলকভাবে। আপনি যদি এমপ্লয়মেন্ট লটা আমরা করতে পারি, সেক্ষেত্রে হয় কি যে এটা বোথ সাইডে ট্যাকেল দেওয়া যায়, কোম্পানির বিজনেসটাও হয় অ্যাজ ওয়েল এমপ্লয়ি ওয়েলফেয়ারটাও হয়, রাইট? আপনি যদি কোনো ক্যান্ডিডেটকে আপনি ডিসমিস করেন, সেক্ষেত্রে সে গ্র্যাচুইটি পাবে না। তো এটা দেখা গেছে 10 বছর কাজ করার পর সে গ্র্যাচুইটি না পেলে তাদের বিশাল লস। তো এই কিছু জিনিসগুলো হয়তো বা মানে কারেকশন করা যেতে পারে আর কি। Wow, that's really a very powerful thought. Right. Honestly, when I talk with a lot of HR, but no one. এটা this is very important. এটা মানে it's a মানে time bound requirement right now. Wow. High demand. Absolutely. But you worked with hundreds of people all through your career, right? And you worked with a bunch of HRs as well. Do you think ইন্ডাস্ট্রিতে এমন কোনো HR পার্সোনাল বা প্রফেশনাল আছে যে আরো বেশি অ্যাপ্রিশিয়েটেড হওয়া উচিত বা আরো বেশি রিকগনাইজড হওয়া উচিত, বাট হয়তো বা না? আপনি কি পার্সোনাল নাম জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি? If there is any person.
আমি আসলে বেশ কিছু লোকের সাথে কাজ করার সুযোগ হয়েছে, স্পেশালি কিছু লোকের নাম না বলেই না, আমাদের সাব্বির আলী স্যার আছেন এবং রিয়াজ হোসেন ভাই আছেন, মোহাম্মদ রিয়াজ হোসেন, উনি এখন ইয়েতে আছেন রাইট, খুবই ফেমাস। বাট যেটা হচ্ছে হি ইজ অলসো পার্ট টাইম টিচার অফ আইবিএ, নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল এস ইলাব। সো এই ধরনের লোকের কাছ থেকে অনেক শেখার আছে, মানে অ্যাম্পেল অপরচুনিটি ওয়ার্ক উইথ হিম, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে দারাজে আরও অন্যান্য কোম্পানিতে। বাট যেটা দেখলাম যে তাদের আসলে তাদের হাম্বেলনেসটাই মুখ্য, তার এক্সপোজার খুব বেশি না, হয়তো বা কিছু পোস্ট ফেসবুকে বা লিঙ্কডিনে আসে, কিন্তু ভিতরের মানুষটাকে দেখা যায় না, ভিতরের মানুষটাকে হাইলাইটও করা হয় না। এই ধরনের কোনো অনেকগুলো এইচআর অনেক অ্যাসোসিয়েশন আছে, কিন্তু পার্টিকুলারলি অনার করা, স্পেশালি তাকে করা, এই কালচারটা আমাদের দেশে এখনো তৈরি হয় না আসলে। We have so much to learn and gain from that personality. অফ কোর্স, মানে তারা একটা ইনস্টিটিউট, আলটিমেটলি বলতে পারেন ইনস্টিটিউট, নট এ পারসন। Absolutely. Thank you so much for mentioning them. And just in case, like, if there is any learning probably that you think in a certain way, but most of the হচ্ছে যে আপনার HR professional will think of it in a different way, or probably disagree with you in any sort of mindset on people, or বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, এটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে, বাট অ্যাকচুয়ালি যেটা আমার মনে হয় যে ম্যানেজমেন্টের একটা পুরোনো ফর্মুলা আছে আপনার, একটা থিওরি এক্স আর থিওরি ওয়াই। তো আমি আসলে থিওরি ওয়াইতে বিশ্বাসী, আর যেটা হয় সেটা হচ্ছে কি থিওরি এক্স মানে হচ্ছে কি আপনি তাকে বকা দিবেন, চিৎকার করবেন, কাজটা বের করতে হবে দিন শেষে, রাইট? আর থিওরি ওয়াইটা হচ্ছে কি আপনি তাকে বোঝাবেন, মোটিভেট করবেন, আর তার সাথে বাইরে রেস্টুরেন্টে বসবেন, তার এই উইকনেস নিয়ে কথা বলবেন। বাট ম্যাক্সিমাম পিপল যেটা মনে করে যে চিৎকার করে হাউকাউ করে মানে এই করে, কিন্তু এইভাবে আসলে করলে একটা সময় আসলে সবাই বিরক্ত হয়ে যায়। আপনাকে বকাও দিতে হবে, আদরও করতে হবে, আবার বাইরে নিয়ে বসতে হবে, তাকে পার্সোনাল খবর নিতে হবে, ফ্যামিলি ওয়েলফেয়ার খবর নিতে হবে, দেন ইট উইল বি ভেরি গুড এক্সাম্পল। অ্যাবসলিউটলি ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ যেটা হয় যে সময় খুব অল্প থাকে, কাজের প্রেশার থাকে, বাট আসলে ওই পার্সনটা কি সবাই আসলে আউটপুটটা চায়, আউটপুটের বাইরে তো একটা পার্সোনাল লাইফ আছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স দরকার, কনজেনিয়াল একটা মাইন্ডসেট দরকার, রাইট? Absolutely. Thank you so much, Bhavan. It's really a very different kind of perspective. But just last couple of things. আমরা আসলে এইটা কিন্তু যদি বলে যেহেতু ইউ বিলং টু লিডারশিপ পজিশন, তো আমি এই কারণে আসলে কোন এআই টুলস ইউজ করেন বা আপনি কি প্রম্পটিং টেকনিক ইউজ করেন, আমি ওই ধরনের কোশ্চেন আপনাকে ইচ্ছা করে আস্ক করি না, বিকজ আপনার সাথে টপিক কথাবার্তাও হওয়া উচিত মানে একটু লিডারশিপ আসপেক্ট থেকে। সো এই কারণে আই হ্যাভ হ্যাড আ ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট স্টিল আই ওয়ান্ট আস্ক দিস ওয়ান অ্যাজ উই আর টকিং অ্যাবাউট এআই। So just in case, in terms of prompt engineering, there are tons of different হচ্ছে যে আপনার framework. So how do you craft a really good prompt, যেই ধরনের prompt গুলো হচ্ছে যে হয়তো বা আপনাকে better output দিচ্ছে? ভেরি টেকনিক্যাল কোয়েশ্চেন এবং বেসিক কোয়েশ্চেন। আসলে আমরা তো আমাদের এখানে দারাজে যেটা হয়, আলিবাবার একটা স্পার্ক বলা হয় এটাকে, তো ওই আমাদের যে মডেল আছে সেই মডেলে আমরা কাজ করি, আমাদের লিমিটেড ভার্সনের মাঝখানে কথা বলতে হয়। বাট ওখানে যেটা হয়, ওই স্পার্ক যেটা করে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন মডেল নেয় ওখানে। আমাদের ওখানে ওই মডেলগুলো আপনি চ্যাট জিপিটি ভার্সন 5 বলেন, 4 বলেন, জেমিনি বলেন, তারপর হচ্ছে গিয়ে ক্লাউড বলেন, সবগুলোই ওখানে আছে। আমাকে স্পার্ক ইউজ করে মডেল সিলেক্ট করতে হবে এখান থেকে, এটাকে এরা বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। কোন কাজের জন্য কোন মডেল ইউজ করা হবে ওইটা ওখানে মানে সিলেক্ট করলেই আমি ড্রপ ডাউন বক্সে পেয়ে যাচ্ছি। আমাকে মানে বাইরে এসে একবার চ্যাট জিপিটি, একবার জেমিনি, একবার ক্লাউডে করতে হচ্ছে না। বাট এটা ভেরি ইন্টারেস্টিং থিংস। আর প্রম্পটটা হচ্ছে গিয়ে আপনার প্রম্পটটাই হচ্ছে গিয়ে এআই প্রাণ, হার্ট বলতে পারেন, নিউক্লিয়াস বলতে পারেন। কীরকম সেটা হচ্ছে প্রম্পটটা আপনি যে প্রম্পটটাকে লিখবেন, আপনার প্রথমে একটা অবজেক্টিভ আছে, রাইট? আপনাকে প্রথমে অবজেক্টিভ ঠিক করতে হবে যে আমি কী চাচ্ছি, এটা থাকা লাগবে, যেটা মানে শুড বি, মাস্ট বি স্পেসিফিক। আচ্ছা, ভিতরে কী কী থাকবে, আপনার কী কী ধরনের, আমরা WS কোয়েশ্চেন বলি। WS মানে হু, হুম, হোয়ার, হোয়াট, রাইট? এইগুলো, এর বাইরে হাউ, এই পুরো জিনিসটা প্রম্পটটা থাকা লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ প্রুভেন। আপনাকে কিছু এক্সাম্পল দিলে পরে প্রম্পটটা এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এই কাজটা আপনাকে প্রম্পটে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রম্পট দিবেন। আর প্রথম দিকে একটু কষ্ট হবে, আমি এই জিনিস জানতে চাই, ঠিক আছে? আপনি লিখলেন যে একটা জিনিস জানতে চাচ্ছেন যে এটা কীভাবে করো, আপনি যদি বলেন যে উইথ সাম এক্সাম্পল তুমি এইটা ফলো করে আমার একটা প্রম্পট দাও, এটা অনেকটা ইজি হবে। আপনি তো আরও ডিটেলস বলেন যে এইটা আমি এরকম চাচ্ছি, এটা এরকম চাচ্ছি, বেসড অন এইটা তুমি এই এক্সাম্পল ফলো করে আমাকে এইভাবে একটা দাও। এই যে পুরো আপনার যে ডিলেমাটা, প্রম্পটটা হচ্ছে গিয়ে আপনাকে প্রথমেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে আপনাকে
প্রম্পটটা শিখতে হবে। আমরা অনেকেই প্রম্পট ইউজ করি, কিন্তু এই এআইয়ের এই বিপ্লবের আগে থেকেই, আর হয়তো বা কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে চ্যাট জিপিটি বা জেমিনি, বাট ওই প্রম্পটটা দিতে পারলে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন। ট্রু দ্যাট, মানে এখন এমন একটা দুনিয়া চলে আসছে, আগে যেমন হচ্ছে যে আমার কোনো কিছু উত্তর পাওয়া এটা ছিল একটা কঠিন ব্যাপার, Right. কাজটা করানোটা। আপনি গুগলে যেতেন, গুগল থেকে আরেক জায়গায় যেতেন, Right. তারপর হচ্ছে চ্যাট জিপিটি আসলো 2023-এ, রাইট? এটা মানে বড় একটা আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ের একটা বড় রিভলিউশন হয়ে যায় 2023। যদি এটা অনেক আগে শুরু হয়েছে, বাট এই 23 সালে এসে এটা একদম ফাইনাল মানে বাম্পার হিট করে বা রিভলিউশন বলতে পারেন আপনি। অ্যাবসলিউটলি। আর ওই এখন হচ্ছে যে রাইট কোয়েশ্চেনটা আস্ক করা বা রাইট প্রম্পটটা দেওয়াটা, সেটা হচ্ছে যে খুবই এইটাই হচ্ছে স্কিল আপনার। মানে বড় একটা স্কিল, এন্ড এটাই আলটিমেট ডিফারেন্সিয়েটরটা ক্রিয়েট করে ইন টার্মস অফ হচ্ছে যে মানে আপনি এফিশিয়েন্ট কিনা, আপনি এক্সপিরিয়েন্স কিনা, এটা ডিপেন্ড করবে গিয়ে আপনি কতটা প্রম্পট ভালো পারেন, কত সুন্দর করে লিখতে পারেন। মানে আপনি যে আপনার প্রশ্ন উত্তর বলি না, প্রশ্ন যত ভালো হবে, প্রশ্ন ডিটেলস থাকবে, ডিটেইলিং থাকবে, স্পেসিফিক থাকবে, উইথ এক্সাম্পল, উত্তরটা ভালো আসবে। এটাই হচ্ছে ফর্মুলা। অ্যাবসলিউটলি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইফ আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড ওয়ান কম্পোনেন্ট, আপনি যে কম্পোনেন্টগুলো বললেন, দো ইটস সাফিস ইট অল, জাস্ট হচ্ছে যে যদি ওকে একটা রোল দিয়ে দেওয়া যায়, লাইক লেটস সে অ্যাক্ট অ্যাজ দ্য হেড অফ এইচআর এর দ্বারা আছে, অ্যাক্ট অ্যাজ দ্য ট্যালেন্ট অ্যাকুইজিশন। অফকোর্স আপনি একবার লিখবেন, মানে আপনি হেড অফ এইচআর বলেন, হেড অফ মানে XYZ সেলস বলেন, আপনি যদি আগে বলে দেন যে আমি এই রোল হিসেবে, এরপর থেকে আপনি যা লিখবেন ও আপনাকে ওই অ্যাসপেক্ট থেকে ও তো বেসিক্যালি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আপনার শিষ্য হয়ে যাচ্ছে, রাইট? সো ও তখন আপনাকে ওইভাবে ট্রিট করবে, ডেফিনেটলি। ঠিক আছে? তো ওইভাবে ট্রিট করলে সে, আপনি একবার লিখবেন পজিশনটা, সে বাকিটা সার্চ করে নিয়ে সে বের করে ফেলবে। এটা ট্রু দ্যাট। মানে যেখানে যাওয়া দরকার সে চলে যাবে আর কি। অ্যাবসলিউটলি মানে জাস্ট লাইক ইওর, সে আপনার গুগলে যাবে, গুড অবিডিয়েন্ট অ্যাসিস্ট্যান্ট, মানে আপনার ওয়ান্ডারফুল, মানে ঠিক আছে, দ্যাটস অসম। ঠিক আছে। বাট আপনাকে এটা কন্ট্রোল করা শিখতে হবে, এটা আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে। তাকে অনেক ভুল করতে পারে, সে রিপিট করতে পারে, বায়াসড হতে পারে, আবার অন দ্য আদার হ্যান্ড ভাই উইথ এআই কপি পেস্ট করতে পারে, সে অন্য জায়গাতে নিয়ে আসে। এইটাও খেয়াল রাখতে হবে। এই জাজমেন্টে হচ্ছে আপনার স্কিল, ডেফিনেটলি আপনার কম্পিটেন্সি। মানে ও আমার একজন অ্যাসিস্ট্যান্ট, ও আমার একটা কাজ করে দিচ্ছে, মি বিং দ্য বস, আমি ওর কাজের আউটপুটটাকে জাজ করব যে আসলে আমি এখানে এটা প্রপারলি নিব কিনা, বা আমি এখানে কতটুকু নিব। মানে আপনি ব্লাইন্ডলি তার উপর ডিপেন্ড করতে পারবেন না। এটা হচ্ছে কি রাইট নাও সেই সিচুয়েশন নাই, এটা করলে এটা কখনো হবেও না, রাইট? এটা করা ঠিকও হবে না। টেক আওয়ার হিউম্যান জাজমেন্ট। আপনি কি মানে যে কোনো টেকনোলজি বা যে কোনো কিছু আসলে পরে, নতুন কিছু আসলে পরে, ওইটার আসলে নেগেটিভ সাইড এফেক্টও থাকবে, রাইট? তো আপনি যদি ফ্রুটফুল করতে হয়, আপনাকে প্রোডাক্টিভ করতে হয়, সেক্ষেত্রে আপনার অনেক বেশি ডিপ লার্নিংয়ে যেতে হবে, আপনাকে ডিপ থিঙ্কিংয়ে যেতে হবে, অ্যানালাইসিস করতে হবে, আদারওয়াইজ এটা কাজে আসবে না। True that. With that, we are almost at the end. I just want to ask you the very last question. যেটা হচ্ছে with AI, there are tons of হচ্ছে যে আপনার concerns coming in. So এক তো হচ্ছে যে আপনার AI জব নিয়ে যাবে কি যাবে না, আবার AI এর সেফটি সিকিউরিটি। সো আমি একটু কোশ্চেনটা ব্রডলি হচ্ছে দিচ্ছি, আপনি ইউ উইল হ্যাভ কনক্লুডিং রিমার্কস। তো আপনি ভাই একটু দুইটা আসপেক্টে, যে আইদার ওয়েদার AI is taking jobs or not, এইটা। সেকেন্ডলি ভাইয়া, AI এর হচ্ছে যে আমরা কোনো ধরনের গার্ডরেল ইজ দেয়ার, সেফটি সিকিউরিটি মেনটেন করে কোনো ল, কারণ এখন হচ্ছে টনস অফ ডিফারেন্ট এজেন্ট ইজ কামিং ইন। তো আমি এজেন্টগুলো ডেভেলপ করার সময় কিন্তু দেয়ার আর সার্টেন লস উই হ্যাভ টু গো আউট অ্যান্ড ফলো। দেয়ার ইজ AI EU অ্যাক্ট, US থেকে দেয়ার হচ্ছে সাম লস, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ অলরেডি ওয়ার্কিং অন ইট। সো both job end and if there is any guardrail or safety security. Thank you for the wonderful question. Actually, প্রথম হচ্ছে গিয়ে জবটা AI নেবে কিনা। আসলে জব নেওয়ার ব্যাপারটা ঠিক না। এটা আসলে অনেকেই এক্সাম্পল দেয় যে আসলে আগে টাইপরাইটার ছিল, এগুলো এখন নাই। আগে কোডাকে গেলে আমরা ফুজি ফিল্মের এগুলো করতেছি, ঠিক আছে, এগুলো হারায় গেছে, নোকিয়া সেটটা হারায় গেছে টেকনোলজির কারণে বা অন্য কারণে। এআই যেটা আসছে, এআইটাকে আমার ধারণ করতে হবে এখানে। আসলে এআই আপনাকে রিপিটেটিভ কাজগুলোকে আপনাকে সিস্টেমের মাধ্যমে চেঞ্জ করে ফেলবে। সো আমার এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু সবচেয়ে মজার ঘটনা হচ্ছে কি, মানে আমি ভাবতেছিলাম যে এআই আসলে এই এজেন্ট বা এগুলোর জন্য বোধহয়, বিইং অ্যান ইঞ্জিনিয়ার, আমি ভাবতেছিলাম যে সেই আবার কোডিংয়ে যেতে হবে। আমরা তো টেকনিক্যাল যখন পড়াশোনা করছি তখন তো আপনার প্রোগ্রামিং ছিল, সাব রুটিন, সাব প্রোগ্রাম, প্রত্যেকেই টেকনিক্যাল সবাইকে এই প্রোগ্রামিং করতে হয়। ওইটাকে নাম ছিল গিয়ে আলাদা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস। বাট অ্যাকচুয়ালি বর্তমান যে এআই দেখলাম, প্রথম থেকে খুবই মানে যখন দেখলাম যে আসলে কোডিংটা লাগছে না একবারে, এবং আমাদের প্রোগ্রামটার নামই ছিল এরকম, উইদাউট কোডিং এটা যে কেউ করতে পারবে, রাইট? এবং অনেক সময় অনেকে দাবি করে যে এটা স্কুলের ছেলেমেয়েরাও পারবে, এটা চাইল্ডরাও পারবে। অলরেডি US বা ইউকেতে অলরেডি শুরু হয়ে গেছে বাচ্চাদেরকে এই এআই এজেন্ট দিয়ে কাজ করানো, অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। মানে দেখতেছি বিভিন্ন জায়গাতে, চায়না তো ধরেন এগুলো নিয়ে একদম মানে
ফার্দার অ্যাডভান্স। হাউএভার, তো এখন যেটা হচ্ছে কি আমাকে এটা মানে মেনে নিতে হবে যে একটা টেকনোলজি চেঞ্জ আসছে, এটার জন্য আমাকে পড়তে হবে, স্টাডি করতে হবে, আগে ফর্মুলাটা বুঝতে হবে এটা কী কাজ করে, কেমনে কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশনটাকে আমাকে টুলসগুলো বুঝে, এখানে যেহেতু কোনো মুখস্থ করা জিনিসটা না, স্টেপ ফলো করতে হবে শুধুমাত্র, টুলসগুলো বোঝা এবং অ্যাপ্লিকেশনটাকে রাইট টাইমে হিট করা, এটাই হচ্ছে কাজ। সো এআই কখনো চাকরি নেবে না, বাট এআই পিপল যারা এটা ওয়েল ইকুইপড হবে তারা ডেফিনেটলি একটা ভালো পজিশন যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, তাদের ডিমান্ডটা বেড়ে যাওয়ার কথা, আই থিঙ্ক, র্যাশনালি থিঙ্ক। ডেফিনেটলি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন যেটা হচ্ছে আপনি ল নিয়ে কথা বলতেছেন বা লেজিসলেশনের কথা বলছেন, সারা পৃথিবীতে এখন এআই নিয়ে 3টা ল আমার রিসেন্টলি যেটা শিখলাম সেটা হচ্ছে কি আমাদের থ্রু ট্রেনিংয়ে, আমাদের আলিবাবাতে যে ট্রেনিং করা হয়েছে ওখানে দেখলাম যে একটা চায়না রেজিমের একটা চায়না ইন্টারিম ল আছে যেটা এআই নিয়ে করছে। সেকেন্ড ল হচ্ছে গিয়া ইউ অ্যাক্ট, ইউ এআই অ্যাক্ট, ইউরোপিয়ান ইউনিয়ন করছে, রাইট, ওয়াইডলি ফলো অল ওভার দি ওয়ার্ল্ড। আর ফাইনাল হচ্ছে ইউনাইটেড স্টেটসের এক্সিকিউটিভ যে কাউন্সিলে যেটা 14110, এইটাও এইটা খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে, বিকজ তাদের যে ফর্মুলা আমি দেখলাম সেখানে হচ্ছে কি যদি কোনো গ্লোবাল কোম্পানি এগুলো ফলো না করে, রুলস ফলো না করে, গাইডলাইন ফলো না করে, তাদেরকে ওভারঅল রেভিনিউ 6% তারা কেটে নেবে, নাম্বার ওয়ান। ফলোড বাই সেকেন্ড দিকে হচ্ছে তারা ক্রিমিনাল কেস, মানে কোম্পানি ক্রিমিনাল কেস চলে আসবে। সো এই রুলগুলো মানে একটা গাইডলাইন দেয়া, আপনাকে একটা বার তৈরি করে দেওয়া, আপনি কোনো কাজ যদি আপনি ওপেন চলতে থাকে সেই কাজটার আউটপুটটা ভালো আসে না, মিসইউজটা বেশি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাকিংয়ের প্রশ্নটাও আসতেছে, ফায়ারওয়াল বলেন বা হ্যাকিং, অ্যান্টি হ্যাকিংয়ে, এই হ্যাকিং রাইট। সো আপনার এই হ্যাকিংয়ের পার্টটা বোঝার জন্য আপনাকে এই কাজটা, এইটার প্রপার ল ফলো করা, অ্যাজ ওয়েল অ্যাজ ভিতরে ইন্টারনাল সিস্টেম ডেভেলপ করতে হবে এআই নিয়ে। Wow, that's great. Thank you so much. I think, dear viewers, you got some really good insight, specifically last দুইটা অ্যাসপেক্টে ভাইয়া যে জিনিসগুলো বললেন যে এআই ইজ নট হিয়ার টু গো আউট অ্যান্ড টেক আওয়ার জবস, রাদার ইটস হিয়ার টু অ্যাম্পলিফাই আস। সো অল দ্য বিগ corporations, they see AI as their amplifying technology, not artificial intelligence. Rather, they see it as an amplifying intelligence. And on the other hand, if we have to go out and use AI, we have to do it very responsibly. আমরা sensibly হচ্ছে use করতে হবে, because if we do not go out and practice responsible AI adoption, we will be risking our future. We will be risking our people's privacy and their future at risk. So we have to go out and ensure these couple of things. So with that, we are almost at the end. So Rumi bhai, it's been a really, really great discussion. Thank you so much. It's an amazing opportunity to talk about AI and with you especially. I thank you so much from the bottom of my heart. খুবই একটা মানে অ্যাম্পল অপরচুনিটি হলো যে এই মুহূর্তে এআই নিয়ে যে এত হইচই, এত রিভলিউশন, এত কিছু, তো এইটা নিয়ে নলেজ শেয়ার করার মতো আমরা লম্বা একটা ট্রেনিং করেছি, এটা নিয়ে কথা বলার মতো সুযোগ হয়েছে, এইটা আপনি সুযোগটা করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, ইউ ইউর কোম্পানি নেটকম লার্নিং। Thank you so much. It's really, really an honor to have you. I hope যে আমরা ইনশাআল্লাহ সামনেও কোনো একটা definitely আপনাকে হোস্ট করব, and I would love to learn from you. Thank you so much. Thank you so much. Bye bye. I think it was close